আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2020 এক্সামিনিস। আশা করি সবাই আস্তে আস্তে লাইভে আসবে। আমি গতকালকে একটা ক্লাস নিয়েছিলাম, তোমাদের বিশেষ রিকোয়েস্ট ছিল আজকে আমরা আরেকটা নতুন টপিক দেব, সেটা হচ্ছে উচ্চারণের উপরে। আমি বেশি নয় 50টার মতো উচ্চারণ দিব, আশা করি এর ভিতর থেকে কমন পাবে। তোমরা একটু বেশি হলে আমি ক্লাসটা স্টার্ট করব। সাকিব স্যার আছি, থ্যাংক ইউ। শাহরিয়ার অর্ক ইজ ওয়াচিং, সাকিব ইজ ওয়াচিং, তারপরে রাদিয়া খান, রিন্টু হোসেন, সাবিনা। তোমরা ভিউ 9 জন। হ্যালো স্যার, হাই। সাকিব দেখো তো বাবা, সব দেখা যাচ্ছে কিনা? নুসরাত দেখো তো ক্লিয়ার কিনা, একটু আমাকে জানাও। হ্যালো আপু, কেমন আছেন? আশরাফি, আচ্ছা আপু ভালো আছে। এদিকে তাকাও আগে, তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা দেখো। ক্লিয়ার? সাকিব ক্লিয়ার? প্রথমেই দেখো, আমি তোমাদের বলেছিলাম আমি কিছু রচনা তোমাদের সাজেশন দিব। রচনার ব্যাপারে আমি একটু স্টাডি করেছি, এর আগেও তোমাদের দিয়েছি, জাস্ট একটু বলে নেওয়া রচনাগুলো, এগুলো পড়বা। এখানে 3টে গ্রুপ দিয়েছি দেখো। আমি এখন উচ্চারণে চলে যাব। গ্রুপ হচ্ছে এসএসসি 2020 জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম গ্রুপটা, যেটা প্রথম থেকেই তোমরা পড়ো, এটা সব সময়ের জন্য ইম্পর্টেন্ট, তবে এই সমস্ত রচনা লিখলে একটু কম নাম্বার পাওয়া যায়, এই জন্য আমি নিরুৎসাহিত করি। গ্রুপ নাম্বার 1, এই গ্রুপ নাম্বার 1-এ আছে অধ্যাবসায়, সময় মর্যাদা, স্বদেশ প্রেম। এটা ক্লাস 6 থেকে পড়ছো, এটা সব সময়ের জন্য এটা থাকে। তোমরা সেকেন্ড গ্রুপ এবং থার্ড গ্রুপকে প্রাধান্য দেবা। এর মধ্যে আমি দিয়েছি এখানে 4টে। 1 নাম্বার দিয়েছি বাংলাদেশের পোশাক শিল্প, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা অনেক বেশি। 3 নম্বর তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ। 4 নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণে এবার আমি মনে করছি যে আসার সম্ভাবনা খুব বেশি। গ্রুপ নাম্বার গ, এখানে 3টে দিয়েছি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা তৃতীয় সারির, এটা এভারেজ মার্কস ওঠে, কিন্তু মাঝখানে যে সারিগুলো, এখান থেকে যদি কমন পাও, এখান থেকে লিখলে এটা খুব ম্যাচিউর প্রবন্ধ রচনা, এখান থেকে লিখলে খুব ভালো নাম্বার পাওয়া যায়। এখানে আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, নাম্বার 2 কম্পিউটার, নাম্বার 3 কৃষি কাজে বিজ্ঞান, এবং নাম্বার 4 হচ্ছে চিকিৎসায় বিজ্ঞান। তো এগুলো মোটামুটি আমি জানি, যেহেতু তোমরা কলেজ পড়ুয়া ছেলে, এগুলো তোমাদের পড়তে হয় না, এগুলো জাস্ট পয়েন্টগুলো মুখস্থ করে রাখবে, পয়েন্টগুলো মনে রাখবে, পয়েন্টগুলো মনে রাখলে তোমাদের হয়ে যাবে। তোমাদের পড়তে হবে 4টে, এই 4টে রচনা খুব ভালো করে পড়তে হবে, এই 4টে রচনা। এবং তোমরা যেহেতু ঢাকারই ছেলে, পোশাক শিল্পের উপরে তোমাদের আইডিয়া আছে এবং পর্যটন শিল্পের উপরেও আইডিয়া আছে। তথ্য প্রযুক্তি, তোমরা নিজেরাই এক একজন তথ্য প্রযুক্তির বলা যায় যে সৃষ্টিকর্তা, সুতরাং এটা তোমাদের নিয়ে সমস্যা হবে না। পরিবেশ দূষণতার প্রতিকার, এটা ক্লাস 10-এ পড়েছো অনেকবার, পরিবেশ দূষণতার প্রতিকার, সুতরাং এই 4টে ইম্পর্টেন্ট আমরা দিয়েছি। এটা রচনা গেল, আমি মুছে দিব না, এটা অনেকক্ষণ থাকবে রচনাটা। এর পরের অংশ। ওয়ালাইকুম আসসালাম আদিবা, ভালো আছো? সাজিদ দোহা, তারপরে আসসালামু আলাইকুম রাদিয়া খান, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি লিখতে পারি পরে ভিডিওটা? আচ্ছা, ওকে। রচনাগুলো তোমরা পরে দেবে। আমরা আজকে যে অংশটা করবো, এই অংশটার নাম কালকে বলেছিলাম যে রচনাটা আমি আবার শেষের দিকে আবার একটু দেখতে দিব। আমি এখন এই মূলে চলে আসবো উচ্চারণের উপরে। উচ্চারণের উপরে আজকে আমাদের ক্লাস ছিল, আমি বেশি দিব না। এটা হচ্ছে উচ্চারণ, এখানে নাম্বার থাকবে তোমাদের 5, মোট উচ্চারণের সংখ্যা থাকে 8। তাহলে উচ্চারণ আমরা চলে যাচ্ছি। উচ্চারণ আজকে আমি বেশি দিব না। তোমরা 1 নাম্বার প্রশ্নে এখানে উচ্চারণে যদি পারো, উচ্চারণের 5টি 6টি নিয়ম তোমরা দেখে নিবে, তাহলে এটা লেখাটাও থাকলো। তবে লেখা প্রশ্নে সাধারণত 5-এ 5 পাওয়া খুব মুশকিল, এই জন্য তোমরা চেষ্টা করবে
সলভ অর্থাৎ উচ্চারণটা লেখার জন্য, তাহলে ফুল মার্কস পাবে। তো উচ্চারণ হচ্ছে এখানে এখানে দেখো এটার নামই হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল এর উচ্চারণ হচ্ছে উৎ যোগ চারণ এটা। তাহলে এখানে নাম্বার হচ্ছে 5, নাম্বার 5, এটা 5-এ 5 পাওয়া যায়। আমরা প্রথম থেকে শুরু করব। আমরা প্রথমেই শুরু করব যে এখানে আছে হচ্ছে অতীত অতি। 1 নাম্বার দেখো অতীত খুব ইম্পর্টেন্ট, এবং অতি, অতিটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে অতীত এবং অতি। এরপরে আমরা দিলাম অতীত এবং অতির পরে আমরা যেটা দিব, এখন দেখো প্রথমে এই দুটোর উচ্চারণ দেখো, খুব সুন্দর একটা জিনিস আছে। অতীতের উচ্চারণ মনে রাখবা, অ যদি নেগেটিভ হয় তাহলে তার উচ্চারণ পরিবর্তিত হয় না। তার মানে হচ্ছে অতীত এটা এবং অতি নেগেটিভ নাই, তাহলে এর উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? অটা হয়ে যাবে ও। তাহলে অতীত কি হবে? অতীত, অতরসিত। এখন দেখো হসন্ত কোথায় হয়? ইন্ডিভিজুয়াল বর্ণ হলে সেটাই হসন্ত হয়, যেখানেই একক বর্ণ সেখানেই হসন্ত হবে। তাহলে কি হলো? অতীত বানানে দেখো ও তয়রসিত, অ এর জন্য ও হয়ে যায়, কারণ অটা এখানে নেগেটিভ নয়। অনুরূপভাবে অতিটা কি হবে? ও তয়রসি অতি। তোমরা নিঃসন্দেহে জানো যে আমাদের উচ্চারণে কোন কোন জিনিস আমরা একেবারেই ব্যবহার করব না। 1 নাম্বার ব্যবহার করব না আমরা, একটু ডান দিকে যদি আমরা লিখে রাখি তাহলে ভালো হয়। আমরা ব্যবহার করব না, যেমন দীর্ঘিকার ব্যবহার করব না, দীর্ঘকার ব্যবহার করব না, আমরা যুক্ত বর্ণ ব্যবহার করব না, যুক্ত বর্ণ এগুলো ব্যবহার হবে না। এরপরে দেখো দীর্ঘিকার, দীর্ঘকার, তারপরে আমরা দীর্ঘইকার ব্যবহার করব না, তারপরে এটা ব্যবহার করব না, তারপরে মূর্ধন্য ব্যবহার করব না, তারপরে মূর্ধন্য স ব্যবহার করব না। এই সমস্ত জিনিসগুলো যখন যেটা আসবে সেটা আমরা আস্তে আস্তে বলে দিব কেন ব্যবহার করব না। তাহলে আমি দুটো দিয়ে দিলাম, একটা অতীত একটা অতি, দুটো ইম্পর্টেন্ট এবং এটা আসার মতো। 2 নাম্বার দেখো শব্দটা হচ্ছে অকৃতজ্ঞ। শব্দটা হচ্ছে অকৃতজ্ঞ। এখন দেখো অকৃতজ্ঞ কিন্তু এখানে অকৃতজ্ঞ নয়, সুতরাং এখানে অনেতিবাচক, সুতরাং অ যেহেতু নেতিবাচক এখানে আর অপরিবর্তন হবে না। তাহলে উচ্চারণটা কি হবে? এখানে দেখো অ কয়রি ত, তারপরে গ গয়ৌকার, ঠিক আছে? অকৃতজ্ঞ। এখন এটা ভাঙলে কি হয়? আমরা উচ্চারণের সময় শিখেছি যদি যোগ ভাঙা যায় তাহলে একটা অনুনাসিক হয়, তাহলে অকৃতজ্ঞ একটা চন্দ্রবিন্দু চলে আসে। অনেক ক্ষেত্রে চন্দ্রবিন্দু না দিলেও মার্কসটা কাটে না। ক্লিয়ার? তাহলে অকৃতজ্ঞ, এখানে একটা পরপর দুটো বর্ণ আছে, একটাই হসন্ত হবে। তো ঠিক আছে, এরপরে দেখো অতঃপর। শব্দটা হচ্ছে অত বিসর্গ পর। এখন দেখো আমরা বলেছি শব্দের পরে বর্ণের পরে যদি বিসর্গ থাকে সেই বর্ণটা সাধারণত দ্বিত্ব হয়ে যায়, ডাবল হয়ে যায়। তাহলে এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে অ তয়কার প প র। মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কি হলো? অতঃপর শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আসার মতো শব্দ। এরপরে শব্দটা দেখো আমরা লিখি অদ্য। এরপর শব্দটা লিখলাম অদ্য, তারপরে দেখো অধ্যক্ষ। এটা দেখো প্রত্যেকবারই পরীক্ষায় আসে, ঠিক আছে? প্রত্যেকবার পরীক্ষায় আসে, সুতরাং এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে অদ্য কি হবে? ও দ দয়ৌকা। ক্লিয়ার? আর অধ্যক্ষ কি হবে? এখানে হবে ও দ বোধ।
তারপরে ধয়ৌকার ক ক্ষয়ৌকার কি হলো অধ্যক্ষ। এটা কিন্তু এইটা দয়ের এর উপরে, এটা দয়ের এই চিহ্ন, সুতরাং এর সাথে কোনো সম্পর্ক নাই। অধ্যক্ষ শব্দটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এটা কি ভি ভি আই। আচ্ছা আমি গোল দিয়া গুলো মনে মনে রাখবা, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই শিখবা। অধ্যক্ষ। এরপরে যেটা আছে অধ্যাপক, আমরা একই সাথে করে দিই অধ্যাপক। অধ্যাপক কি হবে? এখানে অধ্যাপকটা দেখো ও দ ধয়াকার পয়কার ক। তাহলে কি হলো? এইটা এর সাথে অধ্যাপক শব্দটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। অধ্যাপক শব্দটা হবে। তাহলে এখানে কিন্তু আমাদের বিষয় কি, এই যে ক্ষীয়, তোমরা জানো ক্ষীয়র উচ্চারণ হয় মূর্ধন্য ক এবং মূর্ধন্য স আমরা যখন ভেঙে ফেলি, কিন্তু যখন আমরা বাংলা বানান করি আমাদের সঠিক উচ্চারণ করার সময় বিশেষ করে বাঙালিরা, আমরা বাংলাদেশিরা এই ক্ষীয়কে ক এবং খ হিসেবে পরিগণিত করি এই উচ্চারণের সময়। কিন্তু ইন্ডিয়ায় দেখবা যে ক্ষীয়কে ক এবং খ হিসেবে পরিগণিত করে না, এখানে পরিগণিত করে ক এবং মূর্ধন্য স হিসাবে। যেমন এর সঠিক উচ্চারণ হচ্ছে অধ্যক্ষ, তো আমাদের এখানে তা না হয়ে এখানে হয়ে যাবে অধ্যক্ষ। ব্যাপারটা বুঝতে পেরেছো ঠিকই। এখন দেখো আমি উপরেরটা মুছে দিলাম, এ পর্যন্ত আশা করি হয়েছে। উপরে তিনটে মুছে দিচ্ছি। আমি যেগুলো দিচ্ছি কিন্তু অনেক গবেষণা করে করা, সুতরাং এগুলো টু দি পয়েন্টে পড়ে ফেলবা বাসায় থেকে থেকে এর মধ্যে। এরপরে দেখো অক্ষ, এরপরে শব্দটা হচ্ছে অক্ষ, আমি আগে লিখে নিই। এরপরে অক্ষর পরে অত্যাচার, অত্যাচার। তারপরে শব্দটা হচ্ছে অত্যাবশ্যক, অত্যাবশ্যক। এরপরে শব্দ হচ্ছে অশিক্ষিত, তারপরে শব্দটা হচ্ছে একটু অন্যরকম, এটা অনেকবার শিখিয়েছি তোমাদের, এটা অনিঃশেষ, উচ্চারণটা হচ্ছে অনিঃশেষ। তাহলে অক্ষরটা দেখো অ ও হয়ে যাবে, ও ক ক্ষয়কার কি হয়ে গেল অক্ষ। অত্যাচার দেখো ও ও তয়াকারে তা চয়াকার র, অত্যাচার। যেখানে যেখানে ইন্ডিভিজুয়াল বর্ণ সেখানে সেখানে একটা হসন্ত দিয়ে আটকে ফেলো। তারপরে কি হচ্ছে এখান থেকে একটু লম্বা বানান, ও ত ও তয়াকারে তা ওত্তা বয়কার তালবস্যা বস। তারপরে হচ্ছে তালবস্যা ওকার ক। একটু লম্বা বানান, ভালো করে খেয়াল করে নাও। এটা হচ্ছে ও ত তয়াকার ওত্তা, তাহলে এখানে হচ্ছে হসন্ত হবে অত্যাবশ্যক। তাহলে কি অটা যেহেতু নেগেটিভ নাই, অটা যেহেতু স্বাভাবিক, স্বাভাবিক হলে সেখানে আমরা কি বলবো, এখানে অপরিবর্তিত হয়ে হয়ে যাবে ও। তাহলে নিচের গুলো এবার কাটি আমি, আমাদের অ প্রায় শেষ। এরপরে অ এর পরে দিবা অনিঃশেষ, আরো আছে। তাহলে অশিক্ষিত, এই দেখো অশিক্ষিত, শিক্ষিত নয়, তাহলে অশিক্ষিত, কিন্তু এটা অ হচ্ছে নেতিবাচক, সুতরাং অপরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ দেখো অপরিবর্তন হয়েছে, কারণ একটা অ কিন্তু নেতিবাচক না, সব স্বাভাবিক। আর এই অ প্রথম পেলাম অশিক্ষিত, অর্থাৎ অ মানে নেগেটিভ, অ মানে নয়, শিক্ষিত শিক্ষিত নয়, নেগেটিভ, সুতরাং এই অ এর কোনো পরিবর্তন হবে না। ভালো করে খেয়াল করো এবং ভালো করে উত্তরটা লিখবে। তাহলে কি হলো, অ তালবস্যি, তারপরে ক ক্ষয়রস্যি তয়কার অশিক্ষিত। তাহলে অশিক্ষিত, এখানে আর কোনো জায়গায় হসন্ত হবে না। ক্লিয়ার? এরপর দেখো এই শব্দটা আমি অনেকবার করিয়েছি, অনিঃশেষ। অদন্ত নয়সি তালবস্যা, তালবস্যকে তালবস্যা, সব তালবস্যা। দেখো অনিঃশেষ, এটা
এটা খুব ইম্পর্টেন্ট একটা বানান, পরীক্ষায় আসে। অনেকেই এটা বিসর্গের জন্য হ ভাবে, এখানে হ উচ্চারণ হবে না, এখানে ওই বর্ণটা ডাবল উচ্চারণ হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো করে লিখে নাও। স্যার সাইড দিয়েছি, সমস্যা নাই। তোমরা এখান থেকে, হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে, ভেরি গুড। ওকে, আমাদের অশেষের দিকে আমরা এখন চলে আসব। আরো কিছু বর্ণ আছে, যেমন অসীম, অসীম, তারপরে আছে হচ্ছে অদ্বিতীয়, অদ্বিতীয়, তারপরে হচ্ছে আদিয়ের, আবৃত্তি, তারপরে হচ্ছে আবশ্যক। এই কটা আগে শেখো। তাহলে কি হলো, অ এখানে নেগেটিভ, তাহলে অ যেহেতু নেগেটিভ, এখানে অপরিবর্তন হবে না। তাহলে কি, অ তারপর সীম, খুব সহজ, অসীম। অদ্বিতীয়, অ দয়সী তয়সী দ্বিতি অন্তস্তয়কার ও, অদ্বিতীয়। তারপরে আবৃত্তি, আব বয়রি ত তয়সী, আবৃত্তি। তারপরে আবশ্যক, অবশ্য, বয়কার তালবস্যকার ক, আবশ্যক। ক্লিয়ার? এই পর্যন্ত হয়েছে? কি হলো, এটার উচ্চারণ হবে অক্ষ, নট অক্ষ। এটার উচ্চারণ হবে অত্যাচার, অত্যাচার, অত্যাচার। এটার উচ্চারণ হবে অত্যাবশ্যক। এটার উচ্চারণ হবে আরো হবে না, কারণ এই হচ্ছে নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে অশিক্ষিত, এটার উচ্চারণ হবে, এখানে দেখো অ আছে, অনিঃশেষ, এর উচ্চারণ হবে অনিঃশেষ। এটার উচ্চারণ হবে, দেখো অ আবার নেগেটিভ চলে আসছে, এখানে অটা পরিবর্তন হবে না, অসীম। এখানে কিন্তু অসীম হবে না, অসীম হবে। এখানে দেখো অদ্বিতীয় হবে না, অদ্বিতীয়। ঠিক আছে? তারপর দেখো আবৃত্তি, আবৃত্তি। তারপরে কি হবে, আবশ্যক। আশা করি শব্দগুলো তুলে নিয়েছো। এখানে একটা মনে হয় আমরা ভুল করেছি, এটা আমি উচ্চারণ করেছি ঠিকই, কিন্তু লিখি নাই, অদ্বিতীয়, এই সরি, আমার এই ভুলটা হয়ে গেছে। এটা উচ্চারণে একটা দ আমরা ভুলে গিয়েছিলাম, অদ্বিতীয়। উচ্চারণটা ঠিকই করেছি, কিন্তু একটা দ এখানে মিস্টেক হয়ে গেছে, ঠিক করে নাও, অদ্বিতীয়। ওকে, আমি এখন উপর থেকে মুছে ফেলছি। অসীম পর্যন্ত আমরা মুছলাম, বাকিটা তোমরা লিখে নাও যারা পিছিয়ে আছো। তারপর দেখো, এটা হলো আহ্বান, তারপরে হচ্ছে আশ্রম, তারপরে হচ্ছে এই দুটো আগে শেষ হও, এটা খুব ইম্পর্টেন্ট। এটা উচ্চারণ হবে আহ্বান, ভয়াকার দন্তন্য। এটা হচ্ছে, এখানে দেখো আস, এখানে কিন্তু দন্ত স হচ্ছে, এখানে ছয়ের প্রতিসন্ধি বর্ণ, সুতরাং এখানে তালবস্য হবে না। যদিও তালবস্য আছে, তালবস্যের উচ্চারণ হবে স, অর্থাৎ আশ্রম আমরা বলি না, আমরা এটাকে বলি আশ্রম। এবং দেখো দন্তস্বয়ের প্রতিসঙ্গ বর্ণ হচ্ছে স, তাহলে কি হলো, আশ্রম। আমাদের অ এবং আ শেষ। এখন আমরা রস্বই দিয়ে করব, এগুলো মুছে দিলাম। এরপরে রস্বই দিয়ে দেখো একটা বর্ণ বারবার আসছে, সেটা হচ্ছে রস্বই দিয়ে, এটা কি, ইতঃপূর্বে,
এক নাম্বার, আর হচ্ছে ইতোমধ্যে। এই দুটো বানানি আমরা রস্য দিয়ে করি, একটা ইতপূর্বে একটা ইতোমধ্যে। তাহলে ইতপূর্বে দেখো, এটা কিন্তু ইতপূর্বে, অর্থাৎ একটা তোমার যে বর্ণের আগে বিসর্গ হয় সেই বর্ণটা দ্বিত্ব হয়ে যায়। এইখানে একটু খেয়াল করবা, তাহলে কি হবে, রস্যই তয়কার প ইতপ, তারপরে পয়সু র বয়কে, এই হচ্ছে ইতপূর্বে। ঠিক আছে, এরপরে কি হলো, ইতপূর্বে, আর এটা ইতোমধ্যে কিন্তু, হ্যাঁ স্যার অদ্বিতীয়টা, আচ্ছা অদ্বিতীয়, অদ্বিতীয় আবার লিখে দিচ্ছি। অদ্বিতীয় আসলে অদ্বিতীয় নয়, এখানে দেখো এই যে অদ, তারপরে দ্বিতীয়, দ্বিতীয় ও, অদ্বিতীয়। ক্লিয়ার? আহ্বান, হ্যাঁ আহ্বানের নাও এর নিচে হসন্ত, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আহ্বান হসন্তা। তাহলে ঠিক আছে, হসন্তা যেহেতু আও উচ্চারণ হচ্ছে, এই হসন্ত এখানে কেন নাই, এই উচ্চারণ হচ্ছে আহ্বান না, এখানে হসন্ত না দিলেও চলবে, সমস্যা নেই। এখানে হসন্তটা না দিলেও চলবে, কোনো কারণ নাই এবং সমস্যাও নাই। তবে শেষেরটা হসন্তটা লাগবে, কারণ হচ্ছে প্রথমটা আও এর উচ্চারণ সঠিক হচ্ছে, আর এটা যদি ভানে যদি দন্তন্য না দাও তাহলে উচ্চারণটা হয়ে যাবে আও ভানো, অর্থাৎ দন্তন্যর সাথে একটা ও উচ্চারণ হয়ে যায়। এই জন্য দ্বিতীয়টাই মাস্ট, প্রথমটাই প্রয়োজন নাই। আর অদ্বিতীয় আশা করি বুঝতে পেরেছ, উচ্চারণটা অদ্বিতীয় নয়, অদ্বিতীয়। ইতোমধ্যে, এখানে দেখো ইতপূর্বে বাট ইতোমধ্যে, ইতোমধ্যে আলাদা জিনিস, কিন্তু ওখানে বিসর্গ আছে এখানে বিসর্গ নাই, এই জন্যই পার্থক্যটা এই জায়গায় হয়েছে। হ্যাঁ, তাহলে কি হলো, ইতোমধ্যে কি হবে, রস্যই তয়কার ময়কার দ ধয়কে। ঠিক আছে, দেখো একদম প্লেন বানায়, ইতোমধ্যে একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ, দ হচ্ছে অল্প প্রাণ, ধ হচ্ছে মহাপ্রাণ। তাহলে ইতোমধ্যে, এখানে কিন্তু ওই বর্ণটা ডাবল হলো না, রস্যই গেল। এরপরে রস্যই রস্য দিয়ে সাধারণত আমরা জানি তেমন কোনো ইয়ে নাই, কিন্তু মনে রাখবা দীর্ঘই থাকলে আমি কি বলেছি, দীর্ঘই আর উচ্চারণ হবে না। যেমন একটা শব্দ দিই, ইগল, ইগল সরাসরি রস্যই হয়ে যাবে, রস্যই বয়কার ল, ইগল। এরপর দেখো ঈদ, ঈদ যদি হয় ঈদ হয়ে যাবে রস্যই দ ঈদ, এর উচ্চারণটা এ হয়ে যাবে। এইগুলো এত ইম্পর্টেন্ট নাই, দীর্ঘইকার দিয়ে তেমন কোনো শব্দ ইম্পর্টেন্ট নাই, সুতরাং এতে ব্যস্ত হওয়ার কারণ নেই, এটা না লিখলেও হবে। তারপরে রস্যকার দিয়ে ইম্পর্টেন্ট আছে, আমি উপরে এগুলো মুছে দিলাম। রস্যকারে কি কি আছে দেখো, এক নাম্বার আছে উদাহরণ, খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসে উদাহরণ। তারপরে হচ্ছে উপস্থিত, উপস্থিত, তারপরে উদ্যোগ, তারপরে উপমা, এটা উচ্চারণ হবে উজ্জ, উদ্বাস্তু। এই পর্যন্ত দেখো রস্যকার দিয়ে, রস্যকার দিয়ে আগে তুলে নাও। এখানে দেখো উদাহরণ, কোনটাই পার্থক্য হলো এখানে, এখানে প্রথমটা না দিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, প্রথমটা যদি কেউ না দাও কোনো সমস্যা নাই। উপস্থিত, ঠিক আছে, এটা গেল উপস্থিত। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল পণ্য এই জায়গায়, এটার উচ্চারণ হচ্ছে উদ্যোগ অথবা উদ্যোগ, দুটোই বলে।
কি বলছো স্যার? এগুলা এর ল নিচেই হসন্ত হবে না। কোনটা? ইগল ইগল লিখেছিলাম না? কোনো সমস্যা নাই। হসন্ত খুব সব জায়গায় মুখ্য নাই, এটা নিয়ে ঘাবড়াবার কিছু নাই। হ্যাঁ, না যদি দাও তাহলে সাধারণত উচ্চারণটা হয়ে যায় রস্বই গয়কাল ল, ইগলও উচ্চারণ হয়ে যায়। লয়ের উচ্চারণ কোনো কোনো বইয়ে মিস্টেক আছে, কিন্তু মনে রাখবা ইন্ডিভিজুয়ালি যখন ব্যঞ্জন বর্ণ ব্যবহার করবা, ইন্ডিভিজুয়াল ব্যঞ্জন বর্ণ যার সাথে ইকার আকার উকার কিছুই নাই, সেই সমস্ত জায়গাগুলো কি হসন্ত ব্যবহার করবা। তবে পারস্পরিক পরপর দুটো বর্ণ থাকলে কখনো প্রথম বর্ণটা হসন্ত না দিলেও সেটা ভুল হিসেবে পরিগণিত হবে না। তারপর দেখো, এটার উচ্চারণ অনেকে উদ্যোগ করে, অনেকে উদ্যোগ করে, দুটোই রাইট। ঠিক আছে, আমরা এখানে উদ্যোগ, এটা হচ্ছে আধুনিক, সুতরাং এটা ব্যবহার করো উদ্যোগ। এটা কি হলো? উপমা। এটা আমরা স্পেলিং এ ভুল করেছি, এটা উপমা, এখানে ওকার হবে না, এ হচ্ছে উপমা। এটা হচ্ছে উজ্জ্বল, এই হচ্ছে উজ্জ্বল। ঠিক আছে, এটার উচ্চারণ হবে উজ্জ্বল। তারপর দেখো, এটার হবে এখানে হবে উদ বয়াকার উদ্বাস্তু। ঠিক আছে, তাহলে এখানে কি উদ্বাস্তু, তাহলে আমাদের বাস্তু বিটার অভাব হলে উদ্বাস্তু হয়। কি হলো? উদাহরণ। দেখো সিম্পল উচ্চারণ। উপস্থিত, এখানেও কোনো সমস্যা নেই, এটা কিন্তু দন্তস্বয় হবে, এখানে ছয়ের প্রতিসঙ্গী বর্ণ দন্তস্ব হবে, উপস্থিত হবে না। উদ্যোগ, কেউ কেউ উদ্যোগ করলেও কিন্তু হয়, কিন্তু এটা একটু পুরাতন নিয়ম। এখন দেখবা বিভিন্ন সময় আমরা উদ্যোগকে উদ্যোগ বলি, এই সেই উদ্যোগ। এরপর দেখো উপমা। উপমা প্লেন বানান উজ্জ, এটার উচ্চারণ হচ্ছে রস্যু বর্গের যে ঝয়কার উজ্জ। এটার উদ্বাস্তু, এটার উদ্বাস্তু নয়, উদ্বাস্তু, সুতরাং এখানে দন্তস্ব হবে। ওকে, এরপরে চলে আসো রস্যকার দিয়ে আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। রস্যুর পরে দেখো একটা ইম্পর্টেন্ট বানান, দেখো এটা প্রায় পরীক্ষায় আসছে। তারপরে একটাই, এটা প্লেন হচ্ছে ঋগ্বেদ, এটাই তেমন কোনো সমস্যা নাই, কিন্তু ইম্পর্টেন্ট, দুটোই হবে, হসন্ত দুটোই থাকবে। হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ। হয়ের নিচেই হসন্ত ছিল আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঋগ্বেদ, এটা একটাই বানান, এটা ইম্পর্টেন্ট, এটা খেয়াল করবা। এরপরে চলে আসো, তবে হসন্তের জন্য তোমার মার্কস কাটবে না, যেখানে নিতান্তই হসন্তের জন্য উচ্চারণটা হয়েছে সেখানে মার্কস কাটবে, আদারওয়াইজ মার্কস কাটবে না। এরপরে চলে আসো তোমরা ঋগ্বেদের পরে এই তিনটে বানানো দেখো, এক নম্বর, 2 নম্বর একটি, আর 3 নাম্বার এখন। এই তিনটে বানানের মধ্যে তিনটে বানানের 3 রকম উচ্চারণ হবে। 1 নাম্বার দেখো, মনে রাখবা ইন্ডিভিজুয়াল যখন এক হবে, এক শব্দের সাথে টিটা থাকলে একের উচ্চারণ সবসময় যা আছে তাই, আর এক হলে তার উচ্চারণ সেটা সংবৃত হয়। যেমন একের উচ্চারণ হবে অয় জফলা আকার ক, এক, কিন্তু একটির উচ্চারণ হবে এ ক টয় রস্যি। হ্যাঁ, ক্লিয়ার? আর এখন হবে অ জফলা আকার ক্ষয়কার দন্ত ন। এখন এই তিনটে উচ্চারণ কিন্তু 3 রকম, একটু খেয়াল করো। অথবা এই সরি, এখানে দিয়েছি অয় জফলা আকার ক্ষয়কার দন্ত ন। এখন আমি নিচেরটা মুছে দিলাম। এই তিনটে বানানের মধ্যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা। এরপরে দেখো চলে আসো একতা একাডেমি। কি হলো? একতা, তারপরে হচ্ছে উচ্চারণটা হচ্ছে একাডেমি।
এ দিয়ে আর নাই, এই দুটো একসাথে করে একতা। একতা। আর এটা কি হলো? একাডেমি। ঠিক আছে, আশা করি ভালো করে লিখে নিয়েছো। ওকে, এরপর ওই দিয়ে আমরা করি। ওই দিয়ে কিছু শব্দ আছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঐক্য, এটা প্রায় পরীক্ষায় আসে। ঐক্য। তারপরে আছে ঐক্যতান। তারপরে আছে ঐশ্বর্য। ঠিক আছে, এখন আমরা বলেছি ওই থাকলে ওই হয়ে যায়, তাই না? সেই অনুযায়ী করবা। তাহলে কি হলো? ও রস্বই তারপরে কয়কার, ঐক্য। এটা কিন্তু ক। ঠিক আছে, ঐক্য গেল। তারপরে ঐক্যতান, ও রস্বই কয়কার, ঐক্য তয়াকার দন্তন্য, এই শেষে হসন্ত হবে। আচ্ছা, এরপরে ঐশ্বর্য দেখো, সেম ভাবে ও রস্বই তালবস্যকার র ঐশ, এটা একটু ইয়ে হলো, একটা ইয়ে হবে ঐশ তালবস্যকার র বর্গের জয়কার, ঐশ্বর্য। ঠিক আছে, ঐশ্বর্য, এটা উচ্চারণ হবে ঐশ্বর্য। আর এটা কিন্তু এই জায়গায় শুনতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের? ঋগ্বেদ আগে বলেছি, ঋগ্বেদ উচ্চারণ হবে ঋগ্বেদ। একের উচ্চারণ হবে এক, বাট একটির উচ্চারণ একটি হবে না, একটি হবে। কিন্তু এখনের উচ্চারণ এখন হবে না, এখন হবে। একতার উচ্চারণ একতা হবে না, একতা হবে। একাডেমির উচ্চারণ একাডেমি হবে না, একাডেমি হবে না, অর্থাৎ একাডেমি হবে না, একাডেমি হবে। ঐক্যর উচ্চারণ দেখো, ওই থাকলে আমরা আগেই শিখেছি, ওই থাকলে কি হয়? ও এবং রস্বই। আর ও থাকলে কি হয়? যেমন ঔষধ লিখলে কি হবে? ও এবং রস্যৌ, অর্থাৎ ঔষধ হলে ঔ, ও রস্যৌ তালবস্যকার ধ। ক্লিয়ার? এইটুকু মনে রাখবে। অনুরূপভাবে ঐক্য হয়ে গেল, ঐক্যতান হয়ে গেল, ঐশ্বর্য হলো। এর উচ্চারণ কিন্তু ঐশ্বর্য নয়, ঐশ্বর্য। অথবা এর সাথে আরেকটা শব্দ আছে দেখবা, ঐশ্বর্যবান। তাহলে কি হবে? ঐশ্বর্যবান। জাস্ট এর সাথে একটা বান শব্দটা যুক্ত হবে। ঠিক আছে, একাডেমি পর্যন্ত বসলাম আমরা। এরপরে চলে আসতে হবে তোমাদের এরপরে আসো, ইম্পর্টেন্ট হচ্ছে তন্ময়। এক, তন্ময় গেল। তারপরে শব্দটা আমরা করব দক্ষ। তারপরে শব্দটা দেখো দরখাস্ত। তারপরে শব্দটা দায়িত্ব। তারপরে হচ্ছে এই কয়টাকে শেখো, অথবা দীনবন্ধু। ঠিক আছে, তাহলে কি হলো? খুব সহজ এটা। ত দন্তন্য ম অন্তস্থ, তন্ময়। এর আর তেমন কোনো পার্থক্য নেই। তন্ময় তন্ময় হয়ে গেল। তারপরে এটা দেখো, এটার উচ্চারণ কিন্তু দক্ষ হবে না, দক্ষ হবে। হ্যাঁ, তারপর দেখো দরখাস্ত নয়, দর খাস তো। ঠিক আছে, তারপরে দেখো দায়িত্ব। এই দায়িত্ব। তারপরে দীনবন্ধু, দীর্ঘিকার হবে না, নিঃশব্দে জানো। দীন বন্ধু, বয়কার দন্তন্য ধর্ষু। ক্লিয়ার? আমরা এটা বললাম দীনবন্ধু। তাহলে এই শব্দটা এখানে চলে গেল। এখন চলে আসো, আমরা এরপরে করব ইম্পর্টেন্ট গুলো। মধ্যে
আরেকটা আছে দ্রষ্টব্য। দ্রষ্টব্য ইম্পর্টেন্ট। দুরন্ত, দুরন্ত ইম্পর্টেন্ট। ধন্যবাদ। শব্দগুলো করো। এখানে দেখো দ্রষ্টব্য, কি হলো? দুরন্ত। ওকারটা দিও না, দুরন্ত। তারপরে এখানে দেখো কি হলো? ধন্যবাদ। শব্দগুলো দেখো লাস্টে তিনটা। এটা দেখো উচ্চারণ হচ্ছে কোন বর্ণে, তোমরা কি উত্তর শিখেছ? কোন বর্ণে যদি রফলাযুক্ত বর্ণ থাকে তাহলে সেই বর্ণটা প্রথমটা দ্বিত্ব হয়ে যায়, এই ওকার দিয়ে সংবৃত হয়। তোমরা আশা করি জানো সংবৃত এবং বিবৃত বানান কি। সংবৃত হচ্ছে যে বানানটা স্বাভাবিক থাকে না তার সঠিক উচ্চারণটা করা হয়, সেটা সংবৃত উচ্চারণ। আর বিবৃত উচ্চারণ যে বানানটা কোনো পরিবর্তন হয় না সেটার নাম বিবৃত উচ্চারণ। তাহলে এখানে দ্রষ্টব্য দেখো, এখানে আমরা বলেছি যেমন কোনো রফলাযুক্ত বর্ণ থাকলে সে জায়গায় কি হয়, সেই বর্ণটা ওকার দিয়ে সংবৃত হয়। তাহলে দ্রষ্টব্য, এখানে দেখো দ্রষ্টব্য। এরপর দুরন্ত, এটা এখানে একটা বসাতে হবে। তারপরে এটা কি হলো? ধন্যবাদ নয়, ধন্যবাদ। নিচে তিনটা করে নাও, উপরে করে মুছে দিলাম। এরপরে ইম্পর্টেন্ট বানান দেখো, ধার্য। এরপরে হচ্ছে ধার্য বানানটা দেখো। তারপর দেখো নক্ষত্র, তারপরে আসে নদী, নদী মাতৃক, তারপরে নিষিদ্ধ। গুড, এই পর্যন্ত দেখো। তাহলে আমাদের প্রথম শব্দটা কি? ধার্য আছে। এখানে লেখা ধয়াকার র বর্গে জয়কার। ধার্য কোন বর্ণটা ওখানে হবে? এটা। এটা কিন্তু নক্ষত্র, নক্ষত্র। দন্ত নয়কার ক, নক, নক ক্ষয়কার ত, তয় রফলা ওকার। একটু জটিল আছে, ভালো করে লিখে নাও। এটা কিন্তু একটু জটিল আছে। নক্ষত্র, র অর্থাৎ রফলাযুক্ত বর্ণ থাকলে সেখানে ওকার দিয়ে সংবৃত হয়। এটা হয়ে গেল কি? নদী। এটা সহজ। তারপর দেখো নদী মাতৃক, নদী মাতৃক, ময়াকার, তারপরে তয়রফলা রস্যিক, নদী মাতৃক। ভালো করে খেয়াল করে দেখো। এখানে অবশ্যই রস্যিকা না দিলেও হয়, এটা দিলেও হবে, নদী মাতৃক। তাহলে এটা হবে না, নদী মাতৃক। তারপরে নিষিদ্ধ শব্দটা ভালো করে দেখো, দ ধয়কার, নিষিদ্ধ। এরপরে আমরা চলে আসি আর কিছু বানানের। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট বানান আছে, নিঃশর্ত। নিঃশর্ত, তারপরে নাগরিক। কি হলো? নিঃশর্ত নাগরিক। ওকে, নিঃশর্ত কি হলো? এখানে আমরা পেয়েছি নিঃশর্ত, এখানে বিসর্গ আছে। বিসর্গ আমরা বলেছি বিসর্গ থাকলে তার আগের বর্ণটা ডাবল হয়ে যায়। তারপর তাহলে কি আছে? তালবস্যায়ের আগে বিসর্গ আছে, সুতরাং এটা ডাবল হয়ে গেছে। তাহলে নিঃশর্ত বানানটা খুব ইম্পর্টেন্ট বানান, এটা আশা করি তোমরা তুলে নিয়েছো। উচ্চারণ কি কোনো
না 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 না, হ্যাঁ হ্যাঁ, উচ্চারণে কোনো রকমই কোনো যুক্তবর্ণ ব্যবহার হবে না, সেই যুক্তবর্ণটা সম্পূর্ণরূপে ভেঙে লিখতে হবে। এটা একদম কোনো জায়গায় নাই, কোনো জায়গায় কি হবে না, যুক্তবর্ণ হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কার যে আছে কোনো জায়গায় দীর্ঘিকার হবে না, কার যে রস্যকার দীর্ঘকার আছে দীর্ঘকার হবে না, নত্যবিধি হবে না অর্থাৎ মূর্ধন্য হবে না। তারপরে কি অনুস্বর এবং উয়োর জায়গায় দেখো অনুস্বর হবে না, শুধু উয় হবে। তারপরে কি আছে মূর্ধন্যস্ব হবে না, এই জায়গায় হয় তালবস্য হবে না হলে দন্তস্য হবে, যে যেটা মতো করতে পারে আর কি। আর হচ্ছে তোমার সাধারণভাবে আর কি গুলো হবে না, আর তো বললাম তো যুক্ত বর্ণগুলো হবে না। আর কি হবে না, যদি রফলা যুক্ত বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই রফলা যুক্ত বর্ণটা ওকার দিয়ে সংবৃত হয়ে যাবে। আচ্ছা, এক নাম্বার, যদি কোনো আর জফলার কাজগুলো জানো যে আমাদের ফলা কয়টা, 6টা। এই 6টা ফলা তোমার এক নাম্বার ফলা যেটা আছে বফলা, বফলা কি হয়ে যাবে, সেই বর্ণটা দ্বিত্ব হয়ে যাবে। যেমন অশ্ব বানানে কিন্তু তালবস্য তালবস্য ওকার অশ্ব, এখানে অশ্ব হবে না। তাহলে 2 নম্বরে আমরা কি জানি, যদি বফলার জায়গায় যদি জফলা থাকে তাহলে সেই বর্ণটা যার সাথে থাকে সেই বর্ণটাও কিন্তু দ্বিত্ব হয়ে যায়। যেমন সত্য মিথ্যা এগুলো জফলা আছে, বর্ণগুলো দ্বিত্ব হয়ে যায়। এখন চলে আসো যদি রফলা থাকে, রফলা যদি সেই বর্ণটার সাথে সেই বর্ণটা ওকার দিয়ে সংবৃত হয়ে যায়, এবং যদি প্রথমে থাকে আর যদি মাঝখানে থাকে তাহলে সেই বর্ণটা পরবর্তীতে গিয়ে সংবৃত হয়ে যায়। এরপরে কি আছে নফলা, নফলায় কিন্তু দুটো ন আছে, একটা দন্তন্য একটা ম। এটা আসলে নফলা হলেও এই জায়গায় ফলাগুলোর উচ্চারণে সেই বর্ণগুলো আবার দ্বিত্ব হয়ে যায়। তার আর রফলা, রফলা তো আমি বলেছি। আর জফলা অর্থাৎ ফলাগুলো বলা হলো, এরপর যুক্ত বর্ণ বলা হলো। আর যেখানে তোমরা একটু কাজ করবে সেই জায়গাগুলো হচ্ছে দুটো জায়গা আছে। একটা হচ্ছে তোমার চবর্গ, চবর্গের ব্যাপারটা তোমরা জানো যে চবর্গে হচ্ছে ইয় এর ব্যবহার একটা আছে, চ ছ বর্গীয় ঝ ইয়। এই চবর্গে চ এর সাথে যখন আগে ইয় পরে চ হবে, বা আগে ইয় পরে ছ হবে, অথবা আগে ইয় পরে বর্গীয় জ হবে, সেই ইয় কিন্তু দন্তন্য হয়ে যায়। যেমন কাঞ্চন লিখতে গেলে কিন্তু দন্তন্য আসে, ব্যঞ্জন লিখতে গেলে কিন্তু দন্তন্য আসে, তারপরে ঝঞ্ঝা লিখতে গেলেও কিন্তু দন্তন্য আসে। ক্লিয়ার? এগুলো কিন্তু আমি শিখিয়েছি অনেক সূত্রগুলো। আর একটা জায়গায় আমরা জানি বর্গীয় জর উপরে একটা ইয় হয়, যেমন তোমরা বর্গীয় জর উপরে কখন ইয় হয়, যখন বিজ্ঞান লিখতে যাও, বিজ্ঞান, আজ্ঞা, অজ্ঞ, এই সমস্ত জায়গায় কিন্তু তাহলে কি উচ্চারণ হবে, গ এবং গ জফলা, বা গ এবং গ এর উপর চন্দ্রবিন্দু হয়। যেমন বিজ্ঞান বানানে কিন্তু গয়রস্যি গ, গয় জফলা আকার দন্তন্য এবং গ এর উপর চন্দ্রবিন্দু হয়। এগুলো আমরা শিখিয়েছি কিন্তু। এখন এই সূত্র অনুযায়ী আমি তারপরেও ব্যাখ্যা করছি তোমার উচ্চারণগুলো। ওকে, এখন নাগরিক হয়ে গেল। এখন আমরা চলে আসবো এখানে চলে আসো, আমরা মুছে দিই। আশা করি শব্দগুলো হয়ে গেছে। কি হলো এই শব্দটা, দেখো পক্ষ, এক পদ্ম, পদ্ম, শব্দগুলো ভালো করে খেয়াল করো। এখানে আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দিব। প্রজ্ঞা, তারপরে এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রায়শ্চিত্ত, তারপরে প্রত্যক্ষ, তারপরে প্রথম, যেটা পরীক্ষায় আসে দেখলাম অনেকগুলো, বিদ্যা, বিজ্ঞপ্তি। ওকে, এক এক করে দিই আমি সবগুলো। এটা কি হবে, ক্ষীয় ভেঙে ফেলো, এটা ওকার হবে,
পক্ষ, এখানে পদ্ম। ঠিক আছে, পক্ষর পরে এটা আমরা পেলাম, পদ্মটা লিখে নাও। এখানে একটা আনুনাসিক হবে, আর এখানে পদ্ম, একটা হচ্ছে পদ্ম, একটা পদ্ম। পদ্মের আনুনাসিকের দরকার নেই। তারপরে প্রজ্ঞা, গ, এই গম, এই। তারপরে হচ্ছে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্তটা দেখো, এখানে একটা মনে ওকার আছে, প্রায়শ, এই প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্তর পর দেখো প্রত্যক্ষ, প্রত্যক্ষ। তারপর এটা হবে প্রথম। তারপরে বিদ্যান, বিদ্যানের পর দেখো এখানে কিন্তু বিগ, তারপরে বিজ্ঞপ্তি, এখানে একটা আনুনাসিক আসছে। ঠিক আছে, আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। আর মনে হয় 10টা 15টা উচ্চারণ আমি দিব ইনশাল্লাহ, এর মধ্যেই কমন পাবে। এগুলো বারবার প্র্যাকটিস করবে বাসায়। এগুলো খুবই মানে বিভিন্ন বোর্ড থেকে কালেক্ট করা, সুতরাং বোর্ড কোশ্চেনগুলো এগুলোই, বোর্ড থেকে এগুলোই আছে। প্রায়শ্চিত্ত, দেখো প্রায়শ্চিত্ত নাই, এখানে দেখো পয়লা ফলা আকার অন্তুস্থ ওকার তালবসা, প্রায়শ, চয়শিত তয়কার। আমাদের আর বেশি বানান নেই, এই 8টা 10টা বানান আছে, এই উচ্চারণ আছে, আমরা এক্ষুনি শেষ করে দিব। মুছে দিলাম। এরপরে যে বানানটা আছে বিজ্ঞান, এটা আমি জানি না, এর আগে বহুতবার করে দিয়েছি, বিজ্ঞান। তারপরে বিজ্ঞ, একই লেভেলের। তারপরে আছে ব্যবহার, তারপরে ব্যতীত, ব্যাখ্যা, এটাও অনেকবার পরীক্ষায় আসছে। এইগুলো আগে করে নাও। এখানে কি হবে, বিজ্ঞান, এটা বারবার করেছো, এই বিজ্ঞান, বিজ্ঞ। ওকে, এখানে কি হবে, আকার হয়ে যাবে, ব্যবহার। এখানে কি হবে, ব্যতীত। ঠিক আছে, এখানে কি হবে, এই যে ব্যাখ্যা। এখানে কিন্তু ব্যাখ্যা হবে না, এখানে হয়ে যাবে ব্যাখ্যা। এখানে অবশ্য জফলা দেওয়ার দরকার নেই, এখানে শুধু আকার দিলেও হবে, ব্যাখ্যা। এরপরে বানানগুলো দেখো, ব্রহ্মাণ্ড, তারপরে আছে এই জাতীয়, ব্রাহ্মণ, তারপরে আছে ব্যাকরণ, তারপরে আছে ব্রহ্মপুত্র। তাই তো, বানানগুলো কি ইম্পর্টেন্ট? কি হবে, ব্রহ্মাণ্ড। তারপরে কি হবে, ব্রাহ্মণ।
তারপরে এখানে দেখো ব্যাকরণ, এটা ব্যাকরণ হবে। এখন দেখো আমি তোমাদের যখন শিখাইছিলাম বলছিলাম যে হয় বা ফলা বন্ধ থাকলে কি হবে, এম ও এইচ দিয়ে করতে পারো, তাই না? তাহলে এখানে কি হবে, এখানে হবে বয়রা ফলা ওকার এম ও এইচ, তারপরে হয়াকার দন্তন্য ডয়কার, এটাও কিন্তু হয়। হ্যাঁ, ব্রাহ্ম এটাও হয়, কিন্তু এটা জটিল হয়ে যায়, এটা দেওয়ার দরকার নেই, একটাই শিখো। এখানে বিজ্ঞ, এখানে চন্দ্রবিন্দু, এই যে এখানে চন্দ্রবিন্দু, কিন্তু এই যে এখানে একটা চন্দ্রবিন্দু আর এই যে এখানে একটা চন্দ্রবিন্দু। এখানে দেখো এই যে ইয় গ যখন হবে সূত্র কি বলে, সূত্র বলতে এটা ভাঙলে কি হয় জানো, এটা ভাঙলে হয় গ এবং গ জফলা, কিন্তু পরের গ জফলার উপরে একটা চন্দ্রবিন্দু থাকে, এটাকে আনুনাসিক বলা হয়। এই জন্য বিজ্ঞান, এটা কিন্তু বিজ্ঞান নাই বা বিজ্ঞান নাই, দেখো একটা আনুনাসিক নাকে আসছে বিজ্ঞান, অনুরূপ ভাবে বিজ্ঞ, এই দেখো আনুনাসিক আসছে, আর আনুনাসিক মানে নাকে যখন আসবে তখন এর উপরে একটা চন্দ্রবিন্দু আসবে। ক্লিয়ার হয়েছে? এখন আমরা উপর থেকে মুছে দিলাম, বাকি অংশগুলো ব্যাখ্যা করে নাও, ব্রহ্মাণ্ড করে নাও, ব্রাহ্মণ করে নাও, ব্যাকরণ, ব্রহ্মপুত্র। ওকে, এরপরে যে বানানগুলো আছে তেমন ইম্পর্টেন্ট, মর্যাদা, এই একটা আছে, এই বানানটা খুব ইম্পর্টেন্ট, মর্যাদা। এরপরে হচ্ছে রাষ্ট্রপতি, ইম্পর্টেন্ট। তারপরে আছে লাবণ্য, শ্রাবণ, শ্রবণ, শ্রম, তিনটি ইম্পর্টেন্ট। দেখো এই বানানগুলো দেখো, এটার উচ্চারণ কিন্তু মর্যাদা। ক্লিয়ার? এখানে কি হবে, রাস, রাস, তারপরে ক্র, তারপরে পয়কা পয়রস্যি, রাষ্ট্রপতি। তারপর দেখো লাবণ্য, এটা সবাই পারবা, লাবণ্য। তারপরে শ্রাবণ, এখানে কিন্তু শ্রাবণ নাই, এখানে হবে শ্রাবণ, দন্তস্ব হবে।
উচ্চারণ হচ্ছে দন্ত স, শ্রাবণ, এখানে শ্রবণ। তারপরে শ্রম, তারপরে এটা কিন্তু উচ্চারণ হচ্ছে স্মার্টব্য নয়, সার্থব্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা বানান, এটা একটু খেয়াল করবা। কি হলো? একটু ব্যতিক্রম তো, একটু এটা মনে রাখবা। এর উপরে তালবস্যের উপরে একটা আনুনাসিক হয়, তারা স্মার্টব্য, এর উচ্চারণ হবে স্মার্টব্য। আমরা অনেকেই ভুল করে স্মার্টব্য বলি, হবে না, এটা আসলে স্মার্টব্য। এরপরে সৃজনশীল, তোমরা যাও, এখানে কিন্তু তালবস্য হবে সৃজনশীল, সরি। তারপরে হচ্ছে, তাহলে একটা ওকার দিয়ে দাও এই জায়গায়, সৃজনশীল। এখানে আছে হিংস্র, হিংস্র শব্দটা ভালো করে দেখো, হিংস। তারপরে তারপরে হৃৎপিণ্ড, আমি বলেছি হৃৎ হলে HRID হয়, না দিলেও হবে। তাহলে কি দিবা, এই জায়গায় সরাসরি তুমি দিয়ে দাও হৃৎপিণ্ড। ওকে, এইটুকু দিলেই হবে। এইগুলো ভালো করে দেখে নাও। এখন এখানে কি কি আমরা আমাদের কোন কোন জায়গায় কাজ করতে হলো, মর্যাদাটা ক্লিয়ার। এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। এখানে দেখো রফলাযুক্ত বর্ণটা ওকার হয়ে ওকার হয়ে যায়। লাবণ্য, এখানে দেখো দন্তন্য আছে, জফলা, জফলাটা কি হয়ে যায় বলেছি, ডাবল হয়ে যায়। এখানে দেখো দন্তন্য ডাবল হয়ে গেল। এখানে দেখো শ্রাবণ, উচ্চারণ কিন্তু শ্রাবণ নট শ্রাবণ হয়ে যাবে, দন্তস্ব ঠিক আছে। এখানে শ্রবণ দেখো দন্তস্ব হবে, এখানে শ্রম দেখো দন্তস্ব হবে। আর এখানে এটাই বলেছি যে শর্তব্য, এটা কিন্তু স্মার্টব্য হবে না, এটা উচ্চারণ হবে শর্তব্য। আর এখানে দেখো আমি বলেছি উচ্চারণের সময় অবশ্যই কিসের প্রয়োজন নেই, আমাদের অনুস্বার দেওয়া যাবে না। এই উচ্চারণের সময় আমাদের অবশ্যই অনুস্বারের জায়গায় ও দিতে হবে। তাহলে কি হবে, হিংস রো, হিংস শ্রো, হিংস শ্রো। এখানে কিন্তু এই হর্ষটা এই জায়গায়। আর লাস্টে হচ্ছে হৃৎপিণ্ড। আশা করি তুলে নিয়েছো। ওকে, আমার উচ্চারণটা এটাই ছিল। তো আমাদের এই সময়টা তোমাদের পরবর্তী আমি জানাই দিব, কিন্তু যদি তোমাদের আর কোনো ক্লাস প্রয়োজন হয় আমাকে লিখে জানাবা, তারপরে আমি তোমাদের রুটিন দিব। কিন্তু টাইমটা সম্ভবত একটু চেঞ্জ করতে হবে, কারণ এই সময়টা আমরা আমাদের অফিসিয়ালি আমাদের একটা মিটিং হয়, বড় স্যার থাকেন, আমরা মোট 8টা মানে প্রায় 15 জন আমরা কনফারেন্সে মিটিং করি, তোমাদের উন্নতির জন্য কী কী করা যায়। প্রিন্সিপাল স্যার থাকেন, বড় স্যার থাকেন, সুতরাং টাইমটা একটু অ্যাভয়েড করতে হবে। আমরা এটা সম্ভবত তোমাদের 8টার মধ্যে শেষ করতে চাই, তাহলে 7টার সময় নিলে ভালো হয়। আমি 7টার সময় বা 7:30টার সময় নিতে পারি, কিন্তু তোমাদের পরবর্তী তোমরা সমাজটি ইন্ডিভিজুয়াল, এটা বাকি থাকলো। আমাদের উচ্চারণ হলো, বানান হলো, পারিভাষিক শব্দ হলো, সমাস হলো, সমাসটা হয়নি। সমাস এবং বাক্য গঠনটা আমরা পরবর্তীতে করতে পারি। তো এর মধ্যে যেটা তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তোমরা সেটা আমাকে একটু বলে দিবা যে স্যার এইগুলো হলে ভালো হয়, তাহলে আমি সেই অনুযায়ী এগিয়ে যাব। বিশেষ করে আমার মনে হয় তোমাদের সমাসটা খুব দরকার, কারণ সমাসের ওখানে প্রশ্ন থাকে সমাস এবং প্রত্যয়। তো আমি প্রত্যয়টা তোমার বেশি দিব না, প্রায় 40টার মতো প্রত্যয় দিব, আর সমাস তোমার এরকম 40-50টা সমাস দিব, অথবা যেটা থাকে সেটাই আসবে। এই দুটো একটু কষ্ট করে হলেও একটু পড়ে ফেলো গ্রামারগুলো। আমি যাগুলো দিচ্ছি ইনশাল্লাহ এগুলো খুবই চিন্তা ভাবনা করে দিচ্ছি, দেখবে বিভিন্ন বোর্ডে পড়ে, এগুলোর মধ্যে ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এর মধ্যে কমন পাবে। আর রচনাগুলো আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাইকে জানিয়ে দাও যে
পরবর্তী ক্লাস কোনটার উপর করবে, সমাস অথবা প্রত্যয়, যেটা তোমাদের খুশি সেটা করবে, আমি করিয়ে দিব, কিন্তু টাইমটা চেঞ্জ করব, আমি টাইমটা পরে জানিয়ে দিব। সম্ভবত সেটা বলেই রাখি 7টা সাড়ে 7টার মধ্যে শুরু করতে হবে, আমার 8:30টার মধ্যে 9টার মধ্যে শেষ করতে হবে। তোমরা এখন আরেকবার রচনাটা দেখে নাও, ডান দিকে আরেকবার তাকাও, রচনাগুলো আরেকবার দেখো যে 3টে গ্রুপ করে দিয়েছি। এই গ্রুপের মধ্যে এই 3টে থেকে একটা থাকার মতো থাকলেও যদি এই নিচের দিকে কমন পাও লেখার দরকার নেই। গ্রুপ কয়ে দেখো বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই 4টে রচনা লিখলে অ্যাটলিস্ট 15টা করে পয়েন্ট লিখবে। পয়েন্ট মুখস্থ করবে, রচনা মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার রিডিং করবে, পয়েন্ট মুখস্থ করে রাখবে। এই 4টে রচনা যদি একটা পাও এবং এইখান থেকে লিখলে আউট অফ 20 তোমরা 17-18 পর্যন্ত পেতে পারো। আর নিচের এটা কমন রচনা, এই 4টে দিয়েছি। এই 4টে রচনা তোমাদের পড়ার দরকার নেই, তোমরা সবগুলোই পারো। দৈনন্দিন জীবনে বিজ্ঞান পারো, কম্পিউটার পারো, কৃষিকাজে বিজ্ঞান পারো, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান পারো, শুধু পয়েন্টগুলো মুখস্থ করবে। তো আশা করি তোমাদের আজকে পর্যন্ত আমি আর সময়টা ক্ষেপণ করব না, আমি এখনই শেষ করব। তো তোমাদের মেসেজ আরও তোমরা পরবর্তীতে এই ক্লাসটা আরও দেখে নিও, আস্তে ধীরে কল দিয়ে দেখে নিও এবং খাতায় তুলে নেবে, ঠিক আছে? আশা করি তোমরা ভালোভাবে লেখাপড়া করছো এবং তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে আমার মেসেজে দিয়ে দাও, আমি পরবর্তীতে ভেবে তোমাদের টাইমটা দিয়ে দেবো। আর বেশি বেশি জয়েন করতে বলো, তো সবাই তো বসে আছো, এই সময়টা যেন জয়েন করে। তো ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, খুদা হাফেজ।